আজকের ভিডিও শুরু করতেছি এক দিয়া আগে দেখে নেন। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আমি অপূর্ব। টিকটকের সকল দর্শকদের জন্য একটা সুখবর আছে। হইচইয়ের অফিসিয়াল টিকটকে চলছে কিছু কম্পিটিশন। তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে হইচইয়ের অফিসিয়াল টিকটক ফলো করে পার্টিসিপেট করে নাও। আর বাকি বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। তোর বলছিলাম না কলকাতা বিজ্ঞাপন করবি না, হইচয়ের ক্যাম্পেইন করিস কেন? তোর হিরোগিরি তোর গোয়া দিয়া বান্দির পুত। জানিস না আমরা হইচই বয়কট করছি? তুই কে? তোর লগে কেন দেখা করা লাগবি পাবলিকের? দেখেন, আমি এত গালি দিচ্ছি কেন দেখেন, আমি কত ভদ্রভাবে কইছিলাম ওকে কতদিন আগে। ওর পোস্টার দিয়া, ওর হোর্ডিং দিয়া গোটা কলকাতা শহর ছায়া গেছে। ও কইছিলাম, ভালো করে কইছিলাম যে এই কাজটা করবে না এবং ইন্ডিয়ান কোনো পণ্যের বিজ্ঞাপন করবে না। ওরা যেটি দেখবেন ইউটিউবে, যে নাটকে দেখবেন সেটি যে ওরা নেগেটিভ রেটিং দিবেন। এইগুলো তো দুই জেনারেশনের যাওরা, তাই ভালো করে কথা কইলে গায়ে লাগে না। টাকা পয়সা তো ভালোই কামাইছু, তারপরে কলকাতা লাগে কেন? চাইতে বাচ্চা তাকে লাগবি। তোরা সাইজ করা হবে, মাইন্ড ইট। তোর আস্পর্দা আমরা মনে রাখবো। তোর সারদা একাডেমির ঘোড়া দিয়া তোর হাসিনা জয় বাংলা হইলে আর ওটা লাইভ করবো। আমরা দেশ বাঁচানোর একটা মরণপণ লড়াই করতেছি, আরে গুলো আছে ইন্ডিয়ার মিশন নিয়ে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের পারমিশন দিলাম, ওর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটি যেটি আছে, ওই টুইটার ফেসবুক টেসবুক যা যা যেটি আছে, ইউটিউব যেটি যেটি আছে, ওই যেন বন্ধ করে দিতে বাধ্য হয় সে ব্যবস্থা করবেন। আর এটা সাহেব ওটা জাউরা খেতাব দেন, ঠকাশ কইরা আর একবার দেন, দুইবার দেন, আর একবার দেন, তিনবার দেন, আরো একটা মারেন। এই চান্সে বলে রাখি যে মা যাবিন আছে না, তুমিও শুনো, এই শুনে রাখো মাইয়া, তুমি শুনে রাখো, তুমি প্যারাসুটের বিজ্ঞাপন করিছো না, একই রকম ক্যাম্পেইন। মায়া মানুষের জন্য কিছু কই নাই, এখনো কিছু কইলাম না। আর কিন্তু নেক্সট টাইম এই হিরোইনগিরি করলে হান্দাই দেবো ইন্ডিয়ান পণ্যের বিজ্ঞাপন করলে। যাই হোক, এবার ওকে মাদারে মাফিয়ারে নিয়ে একটু আলাপ করি, আসেন। বনে জঙ্গলে হাটে মাঠে ঘাড়ে যখন কোনো জন্তু জানোয়ার মারা যায়, তখন শকুন গন্ধ পেয়ে আকাশে চক্কর দিতে থাকে। মাটিতে নেইমা তারা মৃত প্রাণীর চারিদিকে ঘোরাঘুরি করে, প্রথমে নিশ্চিত হয় যে প্রাণীটা মারা গেছে। তারপরে তারা তাদের তীক্ষ্ণ ঠোঁট দিয়া খোসাইয়া হাড্ডি বাদে বাকি মরদেহ পরম উৎসাহে খাইয়া ফেলে। মৃতদেহের রক্ত এবং প্রোটিনের সাথে ব্যাকটেরিয়ার রিয়াকশনের কারণে এক ধরনের বিশেষ গন্ধের উৎপত্তি হয়, সালফারের। ওই সালফারের তীব্র গন্ধ শিকা শকুন মরা পশু প্রাণী খুঁজে নেয়। বাংলার আকাশে এখন শকুনের ওড়াউড়ি শুরু হয়েছে। সেই শকুন কারা? এইগুলো হইল পাওনাদার শকুন। কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের বা দেশের আর্থিক অবস্থার ব্যাপক অবনতি হইলে তাদের কাছ থেকে যারা টাকা পয়সা পায়, তারা আশঙ্কার মধ্যে পড়ে যায় যে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা দেশ হয়তো তাদের বকেয়া টাকা আর ফেরত দিতে পারবে না। বাংলাদেশেরও এখন সে অবস্থা হয়েছে। তাই বকেয়া টাকার টাকাটা দিতে প্রথম আসছিল আমেরিকার ডোনাল্ড লু। আমরা কই নাই, সালমানের রহমানি কইছে যে টাকা পয়সা কবে দিবে সেইটা জানতে চাইছে। তারপরে পিটার হাস বাংলাদেশ ব্যাংকে যে হিসাব করে আসছে যে টাকা আসলে দিবার পারবে কিনা। তার কয়েকদিন পর হাজির হইল আদানি, এই আশঙ্কায় যে আমেরিকানরা তো দিল্লির দাসী, অবৈধ দখলদারি, খুনি, ফ্যাসিস্ট, এই বাজাইটা মাতারির গলা চিপা ধইরা তার পাওনা টাকা আদায় কইরা ছাড়বে। কারণ ঋণ পরিশোধের সক্ষমতা কমিছে। যে দেখেন, মাথাপিছু বিদেশি ঋণ 70% বাড়িছে। এরপর হয়তো পাওনা শোধ করার মতো অবস্থার মাতারির থাকবে না। শকুনের মতো তারা গন্ধ পাইছে যে বাংলাদেশের অর্থনীতি এখন মৃতপ্রায়। দেশের অর্থ ব্যবস্থা এবং বিশেষ করে ব্যাংক ব্যবস্থার একটা বড় অংশ ইতিমধ্যে মারা গেছে। ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না। এই মরা লাশের সাথে রিয়াকশন করছে শূন্যের দিকে ধাবমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ কর্তৃক বাংলাদেশের অর্থনীতির রেটিং জাঙ্ক পর্যায়ে নামায় আনা। এই রিয়াকশনের ফলে যে সালফারের পাত জাতীয় দুর্গন্ধ বেরিয়েছে, সেটা টের পাইয়া পাওনাদার শকুনেরা এখন বাংলার আকাশে উড়াউড়ি শুরু করেছে। এই অবস্থা কোন সময়ের সাথে মিলে জানেন? বর্তমান বাংলাদেশ তথা সাবেক পূর্ববঙ্গের মুসলিম জনগণ এককালে মহাজন নামের শকুনদের দিয়া প্রতিনিয়ত আক্রান্ত হইত। 1793 সালে ব্রিটিশ শাসনের সূচনা পর্বে লর্ড কর্নওয়ালিস সে দেশে প্রবর্তন করছিল চিরস্থায়ী বন্দোবস্ত। সেই ব্যবস্থার হাত ধইরা মহাজনদের ব্যাপক উত্থান ঘটে। এদেশে চাষিদের বিশাল অংশ ছিল মুসলমান, যারা জমিদারি প্রথার অধীনে জমিদারের বর্গাচাষী হিসেবে কাজ করত। জমিদার বর্গা চাষিদের কাছ থেকে কেবল ফসলেরই ভাগ নিত তা না, তার সাথে অতিরিক্ত ফসল ব্রিটিশের খাজনা হিসেবে নিজেদের ইচ্ছা মতো আদায় করে নিত। তারা নিজের গাড়ি কিনবে সেই জন্য খাজনা নিত, তারা পোলা মাইয়ার বিয়া দিবে সেই জন্য আলাদা খাজনা নিত,
তারা পূজা করবে সেজন্য আলাদা খাজনা নিত, তারা পুকুর কাটবে তারা সেজন্য আলাদা খাজনা নিত। যখন ফসল মারা যেত, যেটা প্রকৃতির কারণে প্রায়ই ঘটতো, তখন উপার্জন না পাইয়া প্রাণ ধারণের জন্য বর্গা চাষিরা মহাজনদের কাছ থেকে অতি উচ্চ সুদে টাকা ধার নিত। প্রায়শই চাষিরা তাদের কর্জ শোধ করতে পারত না। মহাজনরা তখন জোর কইরা তাদের বসত বাড়ি দখল করে নিত। এই দখলদারিকে বলা হইতো বাস গাড়ি করা। মহাজন তার গুন্ডা পান্ডা নিয়া ঋণগ্রস্ত চাষিকে তার পুত্র কন্যা সহ এক বস্ত্রে বাড়ি থেকে উচ্ছেদ করে দিত এবং সেই বাড়ির জমিনে একটা বাস গাইরা দিয়ে বলতো এই সম্পত্তি এখন থেকে তার। রিক্ত, নিঃস্ব, ভূমিহীন, সহায় সম্বলহীন এই চাষি তার একমাত্র সম্পদ বসত ভিটেটুকু হারাইয়া চোখের পানিতে সয়লাভ হইয়া সপরিবারে ভয়াবহ অনিশ্চয়তার দিকে রওনা হইত। এই চাষিরাই কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষের পূর্বপুরুষ। তাদের গভীর বেদনা, বঞ্চনার দীর্ঘ নিঃশ্বাসই হইল বাংলাদেশের মুসলমানদের প্রকৃত জাতীয় ইতিহাস। এই ইতিহাস আজ অনেকেই ভুলে যাইতে বসছে। ভারতের চক্রান্তে বাংলাদেশের ক্ষমতায় অবৈধভাবে আসীন এই সরকার বাকি ইতিহাসটা পাঠ্যপুস্তকে ধুইয়া মুছে দিয়া উল্টা ইতিহাস শিখাইতেছে আমাদের পরবর্তী প্রজন্মকে, যাতে তারা প্রকৃত প্রস্তাবে ভারতীয় হইয়া যায়। এই করুণ ইতিহাস প্রায় 150 বছর ধরে চলে। পূর্ববঙ্গের বাঙালি মুসলমানদের আন্দোলনের ফসল পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর 1951 সালে প্রধানত শেরে বাংলা একে ফজলুল হকের উদ্যোগে জমিদারি প্রথা বাতিল হয়, সেই সাথে উচ্ছেদ হয় মহাজনী প্রথা। এই সেই সংবাদ আজাদ পত্রিকায় আমাদের সত্যিকারের আজাদির সংবাদ, আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের ফল। যুগের পর যুগ অপেক্ষা কইরা একটা অসম লড়াইয়ে অবিরত সংগ্রাম চালাইয়া বাংলাদেশের নিজস্ব রিক্ত, ভূমিহীন, গৃহহীন মুসলমানেরা শেষ পর্যন্ত এক ভয়াবহ দুঃস্বপ্ন থেকে মুক্তি পাইছে। জমিদারের লুণ্ঠন এবং মহাজনের অত্যাচারে পরিসমাপ্তি ঘটছে। পলাশির যুদ্ধের পর এই প্রথম বাংলাদেশের মুসলমান সমাজ পুনরায় নিজেদের বিকাশের একটা ঐতিহাসিক সুযোগ পাইছে। 1971-এ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে মূলত তাদের এই বিকাশের একটা স্বাভাবিক পরিণতি হিসেবে। ভাগ্যের করুণ পরিহাস যে জমিদারি এবং মহাজনী প্রথার অবসানের 7 দশক পরে আমরা আবার বাংলার আকাশে পাওনাদার নামের শকুনদের ওড়াউড়ি দেখতে পাইতেছি। বেশ কিছুকাল ধইরা আমি অর্থনীতি সম্পর্কে বিশেষ কিছু বলি নাই। 2021 সালের ডিসেম্বরে একটা এপিসোডে আমি সর্বপ্রথম বাংলাদেশের রিজার্ভ সংকটের বিষয়টা জনসমক্ষে আনি এবং নির্ভুলভাবে ইঙ্গিত করি যে ভবিষ্যৎ মাসগুলিতে রিজার্ভের পরিমাণ কিভাবে ক্রমাগত কমতে থাকবে এবং কোনো এক সময় এটা লাল বাতি জ্বলবে। সেই সাথে বাংলাদেশের অর্থব্যবস্থা, বিশেষ করে ব্যাংকগুলোর কি দশা হবে সেটা আমি সঠিকভাবে প্রেডিক্ট করছিলাম। ফলে এই নিয়ে আমার বলার আর বেশি কিছু ছিল না। বর্তমানে প্রকৃত রিজার্ভ শূন্যের কাছাকাছি এসে দাঁড়াইছে। খাতা কলমে নিট রিজার্ভ হইল $13 বিলিয়ন। এর মধ্যে জ্বালানি বাবদ $5 বিলিয়ন অনাদায়ী আছে। দেখেন, অর্থাৎ সরকার জ্বালানি সরবরাহকারীদের ওই পরিমাণে বকেয়া এখনো শোধ করে নাই। 13 থেকে 5 বাদ দান কত থাকে? 8 থাকে। এটাই একমাত্র অপরিশোধিত বকেয়ার পরিমাণ না। সরকার বিদেশি এয়ারলাইন্স গুলোকে তাদের পাওনা শোধ করে নাই, বিদেশি কোম্পানিগুলোকে তাদের মুনাফা ফেরত নিয়ে যাইতে দেয় নাই, রপ্তানি আয় 14.5 বিলিয়ন গায়েব। দেখেন, এই টাকাটা আমাদের পাওয়ার কথা ছিল, মানে বাংলাদেশে আসার কথা ছিল। আমি ডলার দিয়ে কাঁচামাল কিনা পণ্য বানায় রপ্তানি করছি, আর রপ্তানির পরে সেই রপ্তানির টাকা দেশে আসে নাই, গায়েব, কোনো নিশানা নাই। সাম্প্রতিক মাসগুলোতে যে আমদানির যে বিল পরিশোধ করতে হবে, এই ধরনের এখনো পর্যন্ত অপরিশোধিত বৈদেশিক মুদ্রার পরিমাণ কত সেটা সরকার গোপন রাখছে। আর তথ্য গোপন রাখার অসাধু উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে দিছে। এর মাঝখানে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল যে $3 বিলিয়ন নাকি বাংলাদেশ ব্যাংক থেকে গায়েব করে নিয়ে গেছে হ্যাকাররা, চুরি করে নিয়ে গেছে। আবারও এর আগেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়েছিল, টাকা চুরি করে নিয়ে গেছিল। আজ পর্যন্ত সেই ঘটনার তদন্তের রিপোর্ট প্রকাশ করা হয় নাই। ধরেন আপনার মানিব্যাগে 10,000 টাকা আছে, এর মধ্যে ঘর ভাড়া বাকি পড়ছে 5,000 টাকা, দোকানদারের কাছে বাকি পড়ছে 3,000 টাকা, তাহলে আপনার আসলে কত টাকা আছে? 10,000 না, তো 2,000 টাকা আছে, তাই না? সুতরাং আপনি যদি বইলা বেড়ান আপনার 10,000 টাকা আছে, তাহলে কি সেটাকে সত্য বইলা মাইনে নেওয়া যাবে? এই অবৈধ খুনি হাসিনার রিজার্ভের হিসাবও সেই রকম। সে তো $5 বিলিয়ন দেয় নাই, আর $13 বিলিয়ন আছে, তাহলে আসলে আছে তার $8 বিলিয়ন। সে বলে বর্তমানে রিজার্ভের পরিমাণ 13 না 14 বিলিয়ন ডলার। এই হিসাবটা ঠিক না তো। আরো বুঝাই বলি, জ্বালানি পাওনাদারেরা বাংলাদেশ কাছ থেকে $5 বিলিয়ন পায় এখনো বকেয়া, তাই না? এছাড়া এয়ারলাইন্স, আমেরিকা সহ অন্যান্য প্রতিষ্ঠানে পাওনা
সদ্য আমদানির যে বকেয়া সেটা শোধ এটা হিসাব নিলে কমপক্ষে আরো $5 বিলিয়ন হবে। সুতরাং বাংলাদেশের হাতে প্রকৃত প্রস্তাবে $3 বিলিয়ন বেশি নিট রিজার্ভ নাই। এই রিজার্ভ দিয়ে আমরা 1 মাসের আমদানিও নিশ্চিত করতে পারবো না। ইতিমধ্যে আন্তর্জাতিক রেটিং এজেন্সি ফিজ বাংলাদেশের রেটিং জাঙ্কের কাছাকাছি নামাই দিছে মে মাসের 27 তারিখে। এটার মানে হইতেছে যে সরকার ঋণ পরিশোধের সক্ষমতা হারাইছে, অর্থনীতিকে খাদে পড়ে যাওয়া থেকে বাঁচানোর কোনো উপায় সরকারের কাছে নাই। কিভাবে সেটা আরেকটু আলাপ করি আসে। সংস্থাটা বলছে যে অর্থনৈতিক শক বা আঘাত রোধের জন্য যে সমস্ত বন্দোবস্ত আছে তা পর্যাপ্ত না। এছাড়া টাকার বিনিময় মূল্য নির্ধারণের জন্য IMF এর পরামর্শে যে ক্রলিং পেগ একটা চালু করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে, সেটা সফল হবে কিনা তা ফিসের কাছে পরিষ্কার না। সোজা সাপটা কথায় এর মানে হইলো অর্থনীতিকে খাদে পড়ে যাওয়া থেকে বাঁচানোর কোনো উপায় হাসিনার কাছে নাই। এটা কিভাবে আরেকটু আলাপ করে নি, বুঝে নি বিষয়টা কি। ক্রলিং পেগ হইতেছে ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য নির্দিষ্ট একটা সীমা বা ব্যান্ডের মধ্যে নির্ধারণ করা। টাকার মূল্য যদি কমতে 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 ব্যান্ডের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়, তখন বাজারে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি কইরা টাকাটা দাম বাড়াইয়া ব্যান্ডের মধ্যে নিয়ে আসবে। অনুরূপ ভাবে টাকার বিনিময় মূল্য অতিরিক্ত তেজি হয়ে গেলে বাজার থেকে ডলার ক্রয় কইরা বাংলাদেশ ব্যাংক টাকার মূল্যকে ব্যান্ডের মধ্যে ফিরাবে। মোটা দাগে এটা হইল বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য ম্যানেজ করার একটা তরিকা। তার মানে কি, এই ক্রলিং পেগ যদি কার্যকর করতে হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের হাতে পর্যাপ্ত পরিমাণে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বা ডলার থাকতে হবে, যাতে প্রয়োজন মতো বাজারে ছাড়া যায় বা বাজার থেকে তুলে নিয়ে আসা যায়। যদি যথেষ্ট পরিমাণে ডলার না থাকে তাহলে প্রয়োজন পড়লে ডলার বাজারে ছাড়বে কি করে? তখন এই পদ্ধতি কাজ করবে না। তো সেরকম একটা অবস্থার নাম হইল ব্রোকেন পেগ। 1997 সালে থাইল্যান্ডে ঠিক এইরকম একটা অবস্থা ঘটছিল। থাইল্যান্ডের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যের কাছাকাছি চলে আসার ফলে ক্রলিং পেগ আর কাজ করে নাই, ব্রোকেন পেগ হয়ে গেছিল। ফলে ডলারের বিপরীতে থাই মুদ্রা বা বাতের মূল্য ধমাধম করে কমে গেছিল। এর ফলে থাইল্যান্ডের অর্থনীতির নামে আসে এক অদৃষ্টপূর্ব বিপর্যয়। এই বিপর্যয়ের ফল নিয়ে একটু পরে বলতেছি। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের হাতে বৈদেশিক রিজার্ভের প্রকৃত পরিমাণ প্রায় শূন্যের কাছাকাছি। ফলে রেটিং কোম্পানি ফিজ এই ক্রলিং পেগ পদ্ধতির কার্যকারিতা নিয়ে যে সন্দেহ প্রকাশ করছে সেটা যথেষ্ট ভিত্তি আছে। এই ব্যাপারটা বুঝতে পেরা আদানি গ্রুপের অন্যতম কর্তা ব্যক্তি প্রণব আদানি ফিস রেটিং প্রকাশ হওয়ার 2 দিন পরে বিশেষ বিমানে করিয়া ঢাকায় উপস্থিত হইল পাওনা টাকার টাকাটা দিতে। এয়ারপোর্টে নেমে এসে সরাসরি দেখা করতে চলে গেল অর্থমন্ত্রীর সাথে, যাকে আমি বলি অথর্বমন্ত্রী মাহমুদ আলী। কয়েকদিন আগে এই যে কাতারের আমির ঢাকায় আসছিলেন, উনি কিন্তু প্লেন থেকে নেমে সরাসরি তার কাউন্টার পার্ট প্রতিপক্ষ কাটাল রানী হাসিনার সাথে দেখা করার জন্য গণভবনে যায় নাই। প্রোটোকল অনুযায়ী তারা অপেক্ষা করতে হয়েছে। কিন্তু বাংলাদেশে ভারতীয় বিজেপি দলের অন্যতম মালিক আদানি গ্রুপের ব্যাপারই আলাদা, এদের বেলায় কোনো প্রোটোকল খাটে না। অথর্বমন্ত্রী মাহমুদ আলী প্রণব আদানির ঝাড়ি খেয়া মিনমিন করে বলে, পাওনা থাকলে শোধ দিতে হবে না, কিন্তু কি করে দিবে সেটা সে নিজেই জানে না। এখন কাটাল রানী পরিচয় সিপায়। আমেরিকান কোম্পানিগুলো বকেয়া টাকা শোধ দিলে আদানিকে দেওয়ার মতো টাকা তার হাতে থাকে না, আর আদানিকে দিলে আমেরিকাকে খালি হাতে ফিরিয়ে দিতে হয়। আর দুই পক্ষের একটাকেও যদি টাকা পরিশোধ করতে হয় তাহলে ফুটাফাটা যে রিজার্ভ আছে সেটাও শেষ হয়ে যায়। অবস্থা হইলে শ্যাম রাখি না কুল রাখি। এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য সে চীনের কাছে হাত পাতিছে, কিন্তু শর্ত ছাড়া তো চীন টাকা দিবে না। সেই শর্ত মানতে গেলে ভারত কি আর কাটাল রানীকে ক্ষমতার মর্যাদা বসায় রাখবে? কারণ চীন যে শর্ত দিবে সেটা তো ভারতের বিরুদ্ধে যাবে। বাংলাদেশের জনগণের সামনে এই যে আসন্ন বিরাট বিপদ, এর জন্য এই দিল্লি দাসী স্বয়ং দায়ী। আর দায়ী ভারত, যে জোরপূর্বক এর ক্ষমতায় বসায় রাখছে। কাটাল রানীর দীর্ঘ 15 বছরের লুটপাটের কালে বাংলাদেশ থেকে $100 বিলিয়ন বেশি বিদেশে পাচার হয়ে গেছে। বাংলাদেশে কর্মরত ভারতীয়রা প্রতি বছর $10 বিলিয়ন করে ভারতের রেমিটেন্স পাঠাইছে। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নাম করিয়া নিজের লেসপেন্সারদের মাধ্যমে সে বৈদেশিক মুদ্রায় শত শত কোটি ডলার দেশ থেকে সরায় নিছে। বাংলাদেশের জনগণ দেশে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলাইয়া শরীরের রক্ত পানি কইরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর তা এই দিল্লি দাসী খুনি অবৈধ ফ্যাসিস্ট হাসিনা লুট কইরা বিদেশে নিয়ে গেছে। এর খেসারত হিসাবে জাতিকে আজকে দেখতে হইতেছে দেশের আকাশে শকুন রূপী নব্য মহাজনদের আনাগোনা। থাইল্যান্ডে 1997 সালে যে অর্থনৈতিক বিপর্যয় ঘটছিল সেটা রোধ করার জন্য IMF $17 বিলিয়ন একটা রেস্কিউ প্যাকেজ তৈরি করে। এরপরেও ওই সংকট থেকে উঠে আসতে, থেমে যাওয়া অর্থনীতির চাকাকে সচল করতে থাইল্যান্ডের লাগছে টানা 4 বছর। এই 4 বছরে থাই মুদ্রার মূল্য 50 ভাগের বেশি পতন হয়েছিল। স্টক মার্কেটের দর পতন হয়েছে 75%।
বিপুল পরিমাণ শ্রমিক কাজ হারাইছে, মূল্যস্ফীতির চাপে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, দারিদ্র্যের প্রসার ঘটছে ব্যাপকভাবে। থাইল্যান্ডে কর্মরত 6 লক্ষ বিদেশি কর্মীকে ফেরত পাঠাইতে হয়েছে। বাংলাদেশের অবস্থা আগামী দিনে আর্থিকভাবে বিপর্যস্ত থাইল্যান্ডের চাইতে খারাপ হবে। আইএমএফ ইতিমধ্যে যে টাকা ছাড় দিছে তাতে কোনো কাজ হয় নাই। সংস্থাটির কাছে থেকে থাইল্যান্ডের মতো অতিরিক্ত $17 বিলিয়ন রেস্কিউ প্যাকেজ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। অন্যান্য সূত্র থেকেও এই পরিমাণে ফরেন এক্সচেঞ্জ পাওয়ার কোনো লক্ষণ নাই। ফলে রিজার্ভের যে সমস্যা তা মিটবে না, বরঞ্চ দিনে দিনে আরো খারাপ হয়ে যাইতে পারে। দ্বিতীয়ত, ক্রলিং পেগ কাজ না করার কারণে টাকার মূল্যমান ডলারের বিপরীতে আগামী দিনগুলোতে ক্রমাগতভাবে হ্রাস পাবে। ফলে নাটকীয়ভাবে আমদানি কমে যাবে, আর যাও আমদানি করা হবে তাও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। বাংলাদেশের রপ্তানির একটা বড় অংশ আমদানিকৃত কাঁচামালের উপর নির্ভরশীল। এই কাঁচামাল আমদানি করার বৈদেশিক মুদ্রা না থাকলে রপ্তানি সেক্টরের রপ্তানি আয় বিপর্যয় ঘটবে। কাঁচামাল আমদানি করিয়া আমরা পণ্য তৈরি করছিলাম, তারপরে সেটা রপ্তানি করেছিল, রপ্তানি করে আয় করবে, টাকা আসবে, তাই না? তার $14.5 বিলিয়ন আসে নাই, দেখাইছিলাম না? থাইল্যান্ডের মতো কলকারখানা বেসরকারি খাতের সেবামূলক প্রতিষ্ঠানগুলো চালু রাখা সম্ভব হবে না। কর্মী শ্রমিক কাজ হারাবে, মোট কথা অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে। টাকার মান ক্রমাগতভাবে পড়তির দিকে থাকলে সরকারি চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কোনো আগ্রহ প্রবাসীদের থাকবে না, থাকা সম্ভব না। ফলে মোট রিজার্ভে রেমিটেন্সের যে অবদান সেটা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। অর্থনীতির খুব স্বাভাবিক নিয়মে ঘটনাগুলো ঘটবে, সিনেমার মতো দেখতে থাকবে। এই কঠিন অবস্থা থেকে উদ্ধার পাইতে আমাদের যে কত বছর কষ্ট করতে হবে তা কেবল মহান সৃষ্টিকর্তাই জানেন। গাজা ইসরায়েল আক্রমণে বিরোধী একজন প্রখ্যাত ইসরায়েলি সাংবাদিক গিডিয়ান লেভির সাথে সম্প্রতি আল জাজিরার একটা সাক্ষাৎকার একটা ভয়ঙ্কর কথা উঠে আসছে। You know, and I want to read you something I'm sure you've seen before, but it's a classified cable that was released as part of the WikiLeaks releases. And in this cable, a State Department official says Israeli officials have confirmed to embassy officials on multiple occasions that they intend to keep the Gazan economy functioning at the lowest level possible, consistent with avoiding a humanitarian crisis. সাক্ষাৎকার সঞ্চালক উইকিলিক্সে প্রকাশিত একটা গোপন মার্কিন বার্তা দেখায় বলেন যে ইসরায়েলের উদ্দেশ্য হইতেছে গাজার অর্থনীতিকে সর্বনিম্ন পর্যায়ে কার্যকর রাখা। এটাকে ইংরেজিতে বলে সাবসিস্টেন্স লেভেলে। বাংলাদেশে একটা অ্যালাউন্স আছে, দেয় অনেক অফিসে, সাবসিস্টেন্স অ্যালাউন্স, মানে কর্মী যেন মইরা না যায়, এত কম বেতন দিচ্ছি মইরা যেন না যায় না, সেই জন্য অল্প একটু অ্যালাউন্স একটা দেওয়া যেন কোনো মতে বেঁচে থাকে। উপনিবেশবাদী শক্তিরা এইভাবে উপনিবেশগুলোর অর্থনীতিতে ধস নামাইয়া যুগের পর যুগ শাসন শোষণ করছে। এটা উপনিবেশের একটা নিয়ম। ব্রিটিশরা যখন বাংলাদেশে আসে তখন এই দেশ ছিল পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ একটা দেশ। এই দেশ দখল করার পর তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে ভূমিহীন, গৃহহীন, সহায় সম্বলহীন কইরা অমানবিক অবস্থায় রাখছে যাতে তারা মাথা তুলে দাঁড়াইতে না পারে। এমনকি 40-এর মন্বন্তরের মতো ঘটনাও ব্রিটিশরা ঘটাইছে, যাতে 30 লক্ষ লোক দুর্ভিক্ষে মৃত্যুবরণ করছে। বাংলাদেশে ভারতীয় হীন আধিপত্যবাদের উদ্দেশ্য গাজায় ইসরায়েলের স্ট্র্যাটেজি থেকে ভিন্ন কিছু না। বাংলাদেশের অর্থনীতিকে ভাঙিয়ে দিতে পারলে তাদের ডাবল লাভ। প্রথমত, একটা সমৃদ্ধ বাংলাদেশ ভারতের আঞ্চলিক অখণ্ডতার জন্য অস্বস্তিকর, আমি আগে বলছি। কারণ তাতে বাংলাদেশের আশেপাশের যে দরিদ্র ভারতীয় রাজ্যগুলো আছে তারা চিন্তা করবে যে স্বাধীন হইলে বাংলাদেশের মতো ভালো থাকা যায়। বাংলাদেশের অর্থনৈতিক পতন হইলে ভারতের এই দুশ্চিন্তা থাকে না। দ্বিতীয়ত, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ধ্বংস করে দিতে পারলে এদেশের বিপর্যস্ত জনগণ দশকের পর দশক ভারতীয় আধিপত্য মুখ বুঝা মাইনা নেবে, যেভাবে তাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে মাইনা নিছিল। দিল্লিতে যারাই ক্ষমতায় থাকুক না কেন, এটাই ভারতের স্ট্র্যাটেজি, এটাই ভারতের চিন্তা। আর ভারতের কেনা বান্দি অবৈধ খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের জনগণের উপরে এই কামে ভারতের 1 নম্বর দালাল হিসেবে কাজ করবে, কেবলমাত্র গদি রক্ষা আর লুটপাট করার জন্য। আমাদের ভুলে গেলে চলবে না যে তাকে 2008 সালে ক্ষমতা বসাইছিল ভারত, যখন কংগ্রেসের সরকার দিল্লির ক্ষমতায় ছিল। পরবর্তী বছরগুলোতে এই রাক্ষসে গায়ে গতরে ফুলে উঠছে বিজেপি সরকারের পূর্ণ সমর্থন পাইয়া। সুতরাং দিল্লিতে ক্ষমতায় কারা থাকলো কারা গেল তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। দিল্লি এই দিল্লি দাসীকেই জোর কইরা বাংলাদেশের ক্ষমতায় রাখবে। এদেশের মানুষের প্রতি দিল্লি দাসীর কোনো মায়া দয়া নাই, আর তার সম্পূর্ণ আনুগত্য ভারতের প্রতি। ভারতকে আমাদের পবিত্র জমিন থেকে না হটাইলে বাংলাদেশের প্রধান এজেন্ট এই দিল্লির দাসীকেও হটানো যাবে না, লিখে রাখতে পারেন। আমাদের সামনে এখন 2টা পথ খোলা। প্রথম পথ হইল আগামী দিনে অর্থনৈতিক বিপর্যয়ের মুখেও ভারতের বিরুদ্ধে আমাদের ন্যায্য লড়াই তীব্র থেকে তীব্রতর করা এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে ভারতকে আউট করে দেওয়া। দ্বিতীয় পথ হইল বিনা বাক্য ব্যয় ভারতের আধিপত্য মাইনে নেওয়া এবং পুনরায় 100 বর্ষের গোলামির জিনজির পড়া।
আমরা জাতি হিসাবে প্রথম ধাপটা বাইসা নিছি। ভারতীয় পণ্যবর্জন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের আকাশে উদ্যত ভারতীয় আধিপত্যবাদের ঘৃণ্য কালো হাত ভাঙ্গার টুকরা টুকরা করে দেওয়ার সংগ্রামের সূচনা করছি। সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে এই আন্দোলন দাবালনের মতো ছড়ায় পড়ছে। দেখেন কেমন চলতেছে আমাদের আন্দোলন। আজকে আপনারা দেখেছেন যে কিভাবে বাংলাদেশের পরপর 3টি নির্বাচনের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার, ভোটাধিকার এবং গণতন্ত্র হত্যা করেছে ভারত। আজকে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগকে বয়কট করার আহ্বান জানাচ্ছি, শেখ হাসিনাকে বয়কট করার আহ্বান জানাচ্ছি। আপনি দেখেছেন মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ কিভাবে তারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, এখন সেটা রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়েছে। আমরা এই আন্দোলনের ঢেউ দেখতে পাচ্ছি। আমরা ভারতীয় পণ্য বর্জনের মেসেজের মাধ্যমে ভারত সরকারকে এই মেসেজটি দিতে চাই, জনগণের সাথে বন্ধুত্ব করতে হবে, কোনো দেশের সরকারের সাথে না, কোনো একক দলের সাথে না। বাংলাদেশের জনগণের পালস উপলব্ধি করতে হবে। Puppets. And you are a killer. You are a killer. Why are you please record it. Who will do all today? India House, ইন্ডিয়ান হাই কমিশনের সামনে শত শত হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে সমবেত হয়েছে একটি কথা বলার জন্য। আমরা ইতিমধ্যে বুঝাই দিছি ভারতের কাছে স্যারেন্ডার করা আমাদের জন্য কোনো অপশন না, স্যারেন্ডার করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এর মধ্যে কয়েক মাসে বাংলাদেশে ভারতের রপ্তানি 32% জয় বাংলা কইরা দিছি। আমরা ঠিকই বুঝতে পারি আগামী দিনগুলোয় অর্থনৈতিকভাবে আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হবে। দিল্লির কৃতদাসী সরকার আমাদের জনগণকে কঠিন সময়ে কোনোভাবে সাহায্য করবে এই দুরাশা আমি করি না। ব্রিটিশ শাসনের দীর্ঘ 150 বছর আমাদের পূর্বপুরুষরা পরস্পরকে আগলায় রাখছিল, একজনের বিপদে আরেকজন আগায় আসছিল এবং এভাবেই পারস্পরিক সহমর্মিতা এবং সহযোগিতার মাধ্যমে এই দীর্ঘ সময় নিজেদেরকে রক্ষা করছে। আমাদের সমাজের, আমাদের মানুষের এই ঐতিহাসিক নিবিড় বন্ধন হইল আমাদের জন্য সবচাইতে বড় সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি। যে কোনো দুর্যোগে আমাদের জনগণের পারস্পরিক মমত্ববোধ এবং পরস্পরকে সাহায্য করার আকুতি আমাদেরকে এই সমস্ত সংকট থেকে উত্তরণে সবসময় ভূমিকা রাখছে। আমি গভীরভাবে বিশ্বাস করি আমাদের বিশাল সামাজিক পুঁজি বরাবরের মতোই আমাদের জনগণকে অত্যাসন্ন অর্থনৈতিক দুর্যোগ মোকাবেলায় নিশ্চিতভাবে সাহায্য করবে। এটার জন্য প্রস্তুতি রাখেন। শুনতে খারাপ লাগলেও এই অর্থনৈতিক দুর্যোগ আমাদের জাতীয় জীবনকে ব্যাপকভাবে বিপর্যস্ত করে দিতে পারে, এলোমেলো করে দিতে পারে আমাদের দৈনন্দিন জীবনকে। তা সত্ত্বেও এই সংকটের মূল কারণ অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদ এবং তার নিরবিচ্ছিন্ন সমর্থন পুষ্ট এক কৃতদাস সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা কোনোভাবেই ক্ষান্ত দিব না। বাংলাদেশের আকাশে পাওনাদারদের শকুন যেন আর না ওড়ে সেই ব্যবস্থা আমরা কইরাই ছাড়বো ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে আমরা খাইতে পাই বা না পাই, এমনকি ঘাস খাইয়া হইলেও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পবিত্র জমিন থেকে ভারতের আধিপত্যবাদী কালো হাতকে সম্পূর্ণভাবে বিতাড়িত না কইরা আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, আমাদের জাতীয় মর্যাদা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিশ্চিত না কইরা আমরা ঘরে ফিরবো না।